এতগুলো সিঙ্গেল মানুষ সামনে দাঁড়াই আছে, তুমি এভাবে খোলাখুলি প্রেম করতে পারিস না জিতু। একটু তো সম্মান দে আমাদেরকে। চিন্ময়ও এক ভ্রু নাচিয়ে বলে উঠল। কিছু রোমান্স রুমের জন্য না হয় বাঁচিয়ে রাখ। আমাদের সামনে এত রোমান্স করলে আমাদের মনটাও তো বউ বউ করবে। দুজনেই ভেবেছিল জিতু ভীষণ লজ্জা পাবে, বউয়ের হাত ছেড়ে দিয়ে খানিকটা ইতস্তত বোধ করবে, কিন্তু জিতু তাদের ভাবনায় পানি ঢেলে উল্টো টিপ্পনি মারল। দলিল করা বউ আমার, তাই যেখানে খুশি সেখানে রোমান্স করব। কিন্তু কথা হচ্ছে তোদের না বউ রেডি করা আছে, তবু দুজনেই আমার দু শালির সাথে লাইন মারছিস। আমি কি একবারও তোদের কিছু বলেছি? হুম। দুজনেই এক পলক নীলাভ প্রীতির দিকে তাকালো। একটা তো লেদা বাচ্চা, অন্যটা পিচ্ছি, এদের সাথে লাইন মেরে শান্তি আছে? ফের দুজনেই জিতুর দিকে তাকালো। জিমান কিরমিরিয়ে বলে উঠল। এখন বিয়ের বয়স, তোর এই লেদা বাচ্চা শালির সাথে লাইন মেরে লাভ আছে? এক যুগ অপেক্ষা করতে হবে বিয়ে করতে হলে, ততদিনে আমার যৌবনে ভাটা পড়বে। তাছাড়া আমার কর্নেল বাপ তার ছেলের জন্য পরীর মতো বউ ঠিক করে রেখেছে। ওদাই খামোখা নিজের বউ থাকতে অন্যের লেদা বউ পালার দরকার আছে আমার? যত্তসব আজগুবি কথা বলিস। চিন্ময়ও দাঁতে দাঁত চাপলো, হিসিয়ে বলল। বেয়ান সাহেবা বললে লাইন মারা হয়? শালা সবাই রে কি তোর মতো ভাবিস নাকি? নুবা ভাবি সামনে আছে বলে বাকিটা বললাম না, তবে সানলাইট হলে এখন বলতো শালা এক নম্বর কি কামি না তুই। জিতু মাছি তাড়ানোর মতো জবাব দিল। যা সর দুজনেই, যেখানে ছিলি সেখানেই যা। আমার বউ লজ্জা পাচ্ছে তোদের দেখে। তোরা আর কিছুক্ষণ থাকলে বউ আমার নির্ঘাত কাঁপাবে এখন। এই বাক্যে নুভা যেন আরো লজ্জায় মিইয়ে গেল। সত্যি হাসফাস লাগছে, হাত ছাড়ানোর দীর্ঘ চেষ্টা করছে সে, কিন্তু বদলোক উল্টো তার হাত ধরে রেখেছে। লজ্জানত দৃষ্টি তার নিচের দিকে, বিড়বিড় করে গালি ছুড়ল জিতুর উদ্দেশ্যে। কিন্তু জিতু ভাবলেশীন। জীবন যেন আকাশ থেকে পড়ল। মাত্র একদিনের ব্যবধানে এত পরিবর্তন হতে পারে কেউ? তবে মুখের আদল কঠিন হলেও মন তার উচ্ছ্বাসিত। অবশেষে সেই দুষ্ট জিতুকে ফিরে পেয়েছে, যাকে সে ভীষণ মিস করত। চিন্ময়ের দিকে ইশারা করে দুজনেই সামনের দিকে পায়ের কদম বাড়ালো। চিন্ময় বেশ উৎফুল্ল, কিন্তু দুজনের কেউ প্রকাশ করল না। তবে চিন্ময় নিজ মনে কুটিল চিন্তায় মগ্ন। আস্ত জিতুর খিল্লি ওড়াবে সে। মনের মাঝে শয়তানি ভাবনা ঘুরপাক খাচ্ছে তার। এবার জমবে মজা। সানি রকি নিস্তব্ধতায় আচ্ছন্ন। নীলাপ্রীতি দুজনেই তাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। সানিও কম কেসে, সেও হ্যাঁ বলে দিয়েছে। তার সাথে রকিও যোগ দিয়েছে, কিন্তু মনের মাঝে কিঞ্চিত ভয় উদীয়মান। কি যে হবে তার? সন্ধ্যাকালীন মুহূর্ত, বেশ রমরমা পতেঙ্গা সমুদ্র সৈকত। খাবারের আয়োজন আর মানুষের ঢল দুটোই উপচে পড়ছে এখন। বন্ধুমহল বসেছে দোতলার এক অভিজাত রেস্টুরেন্টে। এখানে হরেক রকমের চিংড়ি ও কাঁকড়া পাওয়া যায়। চিংড়ি কাঁকড়া খাওয়া শেষে সবাই রেস্টুরেন্ট থেকে বের হলো। পাশে ফুচকা চটপটির দোকান। নীলাবের মনে দুষ্ট বুদ্ধির উদয় হয়েছে। সে রিদিকে বলল, আপু, সেই চ্যালেঞ্জ পূরণ করার সময় এসেছে। সবাই ভিন্ন প্রসঙ্গ নিয়ে মগ্ন হলেও নীলাবৃদি দুজনেই নেমেছে ভিন্ন এক বিষয় নিয়ে। সানি, রকি, রিদি আর নীলাবের মাঝে প্রতিযোগিতা হবে, কে সবচেয়ে বেশি ঝাল ফুচকা খেতে পারবে। সময় নির্ধারণ করলো মাত্র 10 মিনিট। এর মাঝে চিন্ময় বলে উঠল, সেও অংশগ্রহণ করবে। পাশে থাকা নীলাভ সে হৃদের দিকে ইশারা করলো, চিন্ময়কে রাখা যাবে কিনা। হৃদিও ইশারায় হ্যাঁ বলল। সবাই নিজের প্রসঙ্গ রেখে তাদের কৌতূহলী দৃষ্টি দিল প্রতিযোগিতার উপর। ছোট্ট ইনশিয়া মায়ের পাশ থেকে ছুটে এলো। নীলাভ হৃদির কাছে তার আকুতি মেলে ধরল, আধো আধো বলিতে আওড়ালো, আন্টি, আমিও টিপবো। পুত্তা, আমিও তাই তো। ছোট্ট ইনশিয়ার কথায় সবার মাঝে হাসির রোল পড়ে গেল। জিমান তাকে এক প্লেট ফুচকা দিল, তবে দোকানদারকে অতি সন্তর্পণে বলে দিল ঝাল না দিতে। এক প্লেট ফুচকা পেয়ে ইনশিয়া হেসে উঠল। সেও খেলবে, তাই খেলা শুরু হওয়ার অপেক্ষায় থাকলো। এর মাঝে জিতু সবাইকে থামালো, আক্ষেপের সুর তুলল মুখে। পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিল, সেও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। জিতুর কথা শুনে বাকিরাও হৈ হৈ করে উঠল। বন্ধুমহলের সবাই অংশগ্রহণ করবে। নুভা, ঈশিতা বাদ যাবে কেন? তারাও অংশগ্রহণ করবে। সময় নির্ধারণ হলো। প্রতিযোগিতায় সবচেয়ে কম ফুচকা খেয়েছে মুবিন। বেচারা 6টা খেয়েই
কুপোকাত, তারপর সিমি মাত্র 8টা, তারপর যথাক্রমে সানি রকি 12টা, নীলাভ ররিন 11টা, হৃদি 14টা, নুভা 15টা, ঈশিতা 13টা, জুই 9টা, চিন্ময়, জিমান, জিতু তিনজনের সবচেয়ে বেশি, তিনজনেই সমানে 22টা খেয়ে প্রথম। এই তিনজনের খাওয়া দেখে নুভা হতবাক। ছেলে হয়েও এত ঝাল টক খেতে পারে, এদের না দেখলে সে কোনোদিন জানতই না। সবগুলো হিস করছে, কিন্তু এরা তিনজনের মুখে আইসক্রিম দিয়ে বসে আছে। ঠান্ডা খেলে ঝাল কমে যায়, এরা আগে থেকেই প্রস্তুত ছিল। এরকম ছোট থেকেই কত প্রতিযোগিতা তারা নিজেদের মধ্যে করেছে তার হিসেব নেই। আজ অনেক দিন পর আবার সেই অনুভূতি ফিরে পেল। হৃদি নীলাভ হা হুতাশ করল দীর্ঘ সময়। তারা এভাবে হেরে গেল। সানি রকিও তাদের মজা উড়ালো। আহারে, বিয়াঞ্চু আবা হেরে গেলেন। দিল মে বহুত কষ্ট হচ্ছে আমার। হৃদি দাঁত কিরমিরিয়ে জবাব দিল। তাও আমি আপনার থেকে বেশিই খাইছি। সানি জবাবে বলল। তারপরও তো হেরে গেলেন। হৃদি জবাবে হাসল, ক্ষীণস্বরে জবাব দিল। হারলেও জামাইয়ের কাছেই হারছি, সমস্যা কোথায়? সানি ভ্যাবাচাকা খেয়ে গেল। জামাই, সে তো নুভার, এর তো দুলাভাই, ব্যগ্র কণ্ঠে বলে উঠল। আপনার জামাই মানে? হৃদি মুস্কি হাসল, জবাব দিল রগর গলায়। আপ নেহি সমঝো কি? হৃদি ফোদ করে নিঃশ্বাস ছাড়ল, ফের বলে উঠল। আপনি এখনো ছোট মানুষ, এসব হিসাব বুঝবেন না। সানি হতভম্ব। মানে কি? জিতু নুভাকে আইসক্রিম দিল, কানের কাছে ক্ষীণ স্বরে বলল। খেয়ে নাও, ঝাল লাগবে না। শুধু পানি খেলে ঝাল আরো বেশি মাত্রায় লাগবে। নুভা ধীর গলায় বলে উঠল। আপনি এত ঝাল কিভাবে খেলেন? জিতু কিঞ্চিত মুস্কি হাসল, সেও নুভার মতো ধীর গলায় জবাব দিল। তোমার জামাইয়ের হিডেন ট্যালেন্ট, বুঝলে? কিন্তু তুমি তো আমার মুখ ডুবাইলা, মাত্র 15টা ফুচকা খেলে। নুভা ভ্রু কঞ্চন করল, চোয়াল নয় শক্ত করে জবাব দিতে উদ্যত হতেই জিতু থামালো। আরে এভাবে তাকাও কেন? আমি ভয় পাই না। নুভা হতভম্ব। এই লোকের কত রূপ দেখবে, আর আর কি লুকিয়ে আছে এর মাঝে। নিজের দৃষ্টি নত করল দ্রুতই। মহাধরিবাস, তার সাথে সে কথা বলে পারবে না। বদলোক একটা। চিন্ময় রীতিকে ডাকলো, কিছু একটা নিয়ে দীর্ঘ আলাপ করলো তারা। তারপর হুট করে গায়েব। জিতু আচমকা চোখ বোলালো আশেপাশে, নোভাকে খুঁজে পেল না। ভাবলো হয়তো আশেপাশে কোথাও আছে। কিছু সময় পরপর খুঁজলো, কিন্তু নোভা, রিধি, ঈশিতা এদের কাউকে দেখা গেল না। ছোট্ট ইনশিয়া তার সাথে বসে আছে। সে উঠতে চাইল, কিন্তু জিমান জোর করে আবার বসালো। জিতু এর হেতু বুঝল না। বাসায় যাবে না? ঘড়ির কাঁটায় রাত 8:25। কম সময় তো বাইরে ছিল না, কিন্তু জিমানের হেলদোল নেই। সে মনের সুখে সমুদ্রের সৌন্দর্য উপভোগ করছে। জিতুর হাত শক্ত করে আঁকড়ে ধরেছে। দীর্ঘ সময় এভাবে অতিক্রম হলো। শেষে না পেরে তিরিক্ষি মেজাজে বলে উঠল। লম্বুর বাচ্চা, তোর মতলব কি বলতো? এভাবে হাত ধরে রেখেছিস কেন? জিমান জবাব দিল দ্রুতই। আমার না হওয়া নিষ্পাপ বাচ্চাগুলোকে কেন গালি দিচ্ছিস? হ্যাঁ, ওরা কি করছে? করলে তাদের বাপ করছে। গালি দেওয়ার হলে তার বাপকে গালি দে, তার 14 গোষ্ঠীকে দে, তাও আমার নিষ্পাপ বাচ্চাকে দিবি না দয়া করে। জিতু জহুরি চোখ বোলালো, এক ভ্রু উঁচিয়ে ধরল। কাহিনী কি বলতো? জিমান অতিষ্ঠ হয়ে উঠল জিতুর এমন তীর্যক মন্তব্যেই। হাত ছেড়ে দিল সে, ফের বলে উঠল। এবার দূরে গিয়ে মর, হাত ছেড়ে দিছি। নোভা আর ইসি ভাবি কিছু কেনাকাটা করবে, তাই শপিংয়ে গিয়েছে। সেখান থেকেই সোজা বাসায় চলে যাবে। জিতুর ভীষণ রাগ হলো। বউ তার শপিং করবে, তাকে বললেই হতো, সেও যেত। কিন্তু তাই বলে তাকে না বলেই চলে গেছে। এটা মহা অন্যায় করেছে তার সাথে। এর শাস্তিও সে দেবে। চুপচাপ গাড়িতে গিয়ে বসলো সবার সাথে। 20 মিনিটের মাঝে বাসায় এসে পৌঁছালো। জিতু বেশ অবাক হলো। সবাই সামনে উপস্থিত হলো, নোভাকে দেখা গেল না। তার রাগ যেন থরথর করে বাড়ল। স্বামী হিসেবে ন্যূনতম সম্মান পাওয়ার যোগ্য না সে, কিন্তু নোভা তাও করল না। সোজা রুমে প্রবেশ করলো, সেখানেও নোভাকে পাওয়া গেল না। মনটাই পিছিয়ে গেল মুহূর্তে। ফ্রেশ হয়ে বসতেই রাতের খাবার খেতে ডাকা হলো। সে যেতে চাইল না, কিন্তু রুবি এসে ডেকে নিয়ে গেল। চারপাশে ফের নজর বোলালো, কিন্তু নোভাকে এবারও নজরে পড়ল না। হঠাৎই তার বউ কোথায় উধাও হয়ে গেল। নিজের চেপে রাখা রাগ সংযত করে রুবিকে বলে উঠল। খালামুনি, নুবা কোথায়? সে খাবে না? রুবি জবাবে বলল।
মুহূর্তেই মুখশ্রীতে অনামিষার ঘোর অন্ধকার নামল। হৃদ কাননে চাপা কষ্ট অনুভব হলো ভীষণ। স্বামী হিসেবে না হোক, অন্তত মানুষ হিসেবে কি তার প্রতি মায়া জন্ম নেয়নি? এতটা অবহেলা! নীরবে দীর্ঘশ্বাস বেরোলো বক্ষস্থল থেকে। এটু হাতে ভাতের থালায় নাড়াচাড়া করছে, কিন্তু লজ্জায় উঠতেও পারছে না। এ খাবার তার গলা দিয়ে নামবে না। জয়তুন এসে মাথায় হাত বোলালো, ঠাট্টার ছলে বলে উঠল, বউরে সারা খাইতে ভালো লাগে না। জিতু হক চুকিয়ে গেল। তার দিকে বন্ধুমহলের দৃষ্টি পড়ল। জয়তুন বিবির জবাবে সে কিঞ্চিত মাথা নাড়ালো, না বলে। কিন্তু তার মন তো সত্যি নুভাকে খুঁজে যাচ্ছে। সেই 2 ঘন্টা ধরেই দেখেনি, কোথায় তাও জানে না। বুকটা ভীষণ ছটফট করছে এক পলক বউকে দেখতে। কোথায় লুকালো মেয়েটা? তার মুখশ্রীর এমন হাল দেখে রুকাইয়া বলে উঠল, নোবেরা তোমার ছোট খালা ডাকছিল, হ্যারফত তো আর বাসায় ফেরে না। তোমার খালা বলছে তোমারেও যাইতে। জিতু যেন প্রাণ ফিরে পেল দীর্ঘ সময় পর। নুভা সত্যি তার ছোট খালার বাসায়। তড়িঘড়ি নিজের খাবার শেষ করে খালার বাসার দিকে পায়ের কদম বাড়ালো। লিফটের সামনে আসতেই দেখল এখানে দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে তাকে। তাই সিঁড়ি বেয়ে দ্রুতই ছুটল তার ছোট খালার বাসায়। এসে দেখল সব কেমন শুনশান নীরবতায় আচ্ছন্ন। মন তার সন্দেহপ্রবণ হলো, তাই কবিতাকে জিজ্ঞেস করলো। কবিতা অকপটে বলে উঠল, জিতু হতবাক। তার বউ কোথায়? সে লুকিয়ে আছে নাকি কেউ লুকিয়ে রেখেছে? ফের দ্রুতই নিচে নামলো। নুভাদের বাসায় আসলো, কিন্তু এখানে চিত্র আরো ভিন্ন। তার হাড় বজ্জাত বন্ধুগুলো কেউ সামনে নেই। রুবি দরজা খুলল। সে হাঁপিয়ে গেছে, ইতস্তত বোধ করছিল বেশ। রুবিকে বলে উঠল, খালামণি নুবা কোথায়? সে তো আমার খালামণির বাসায় যায়নি। রুবি তড়িৎ জবাব দিল, নোভা তোর রুমেই আছে। জিতু যেন আকাশ থেকে বলল, এ কেমন মজা করছে তার সাথে। তার হাড় বজ্জাত বন্ধুগুলোও নাই। মুহূর্তেই সব কোথায় উধাও হয়ে গেল। মস্তিষ্ক যেন অচল, ভাবনাহীন। সে দ্রুতই নোভার রুমে প্রবেশ করল। ঘুটঘুটে অন্ধকার রুম। সুইচ বোর্ডে বারবার চাপ দিল, কিন্তু রুমের বাতি জ্বলল না। তার কাছে সবকিছুই অদ্ভুত লাগছে। এসবের পেছনে তার হাড় বজ্জাত বন্ধুগুলোই আছে। সে নিশ্চিত তার বউটাকে এরাই গায়েব করে দিয়েছে। কিন্তু কোথায় লুকিয়েছে? সে বার কয়েক ডাকল নুভা, কিন্তু কোনো ফিরতি জবাব এলো না। মেজাজ চটে গেল। তিরিক্ষি মেজাজে বলে উঠল, নুবা, জবাব দিচ্ছ না কেন? সামনে পেলে আজকে কঠিন শাস্তি দেব, আমাকে এইভাবে হয়রানি করানোর জন্য। তাও জবাব এলো না। নিজের পকেটে হাত দিল। আরে তার মোবাইল কোথায় গেল? রাগে গজগজ করতে লাগলো। হাতড়ে হাতড়ে বিছানায় এসে পড়ল। এবার হাতের নাগালে কোনো এক নারী অবয়বের ছোঁয়া পেল। সে হাত ধরে বলে উঠল, নুবা। অপর পাশ থেকে জবাব আসার আগেই রুমের বাতি জ্বলে উঠল। যেহেতু যা দেখলো তার চক্ষু চড়ক গাছ। মুহূর্তে মুখশ্রীর লজ্জা আর অস্বস্তিতে রূপান্তর হলো। হায় হায়, সর্বনাশ! রুম ভর্তি মানুষ। জিতুর দিকে কালো মার্বেল পাথরের কয়েক জোড়া চক্ষু তাক করে আছে। নোভার রুম, অথচ নোভার ছায়াও নেই। এই রুম তার রুমের চেয়ে দ্বিগুণ ছোট। উত্তর থেকে দক্ষিণ দিকে প্রশস্ত। প্রবেশ করতেই বাম পাশে দক্ষিণমুখী ওয়ার্ড্রপ, পড়ার টেবিলের সাথে লাগোয়া খাট, বাম পাশে মাঝারি সাইজের ছোট্ট আলনা ও ড্রেসিং টেবিল, দক্ষিণমুখী বারান্দা। সেখান থেকে সমুদ্রের হিমশীতল বাতাস হু হু করে ছুটে আসছে রুমের মধ্যে। রুমের বাতি জ্বলছে। তার বিভ্রম দৃষ্টি পুরো রুম জুড়ে। কাঁচা ফুলের তীব্র গন্ধ নাকে লাগছে। রুমের দেয়ালে গোলাপ ও জারবেরা ফুল ছিপকানো, কিন্তু বিছানার উপর ছাতকির ন্যায় দণ্ড, যার মধ্যে বেলি ও গোলাপ ফুলের তৈরি গোলাকার বৃত্ত সাজানো হয়েছে। এত স্বল্প সময়ে সাজালো কিভাবে এত কিছু? 15 বা 20 মিনিট সময় হবে হয়তো। বেশ অবাক হলো। বিছানার সামনে গোল হয়ে দাঁড়ানো তার হাড় বজ্জাত বন্ধুগুলো। পেছনে ছেলেরা আর মেয়েরা সামনে দাঁড়ানো। কারো মুখে উচ্চবাচ্য নেই। সবার নিরীহ দৃষ্টি তার দিকে। তার ইসিভাবি সহ পুরো বন্ধুমহল জোট বেঁধেছে। পাশে তার 2 পিচ্ছি শালিকাও আছে। একটু আগে যার হাত ধরে নোভা বলেও ডেকেছিল, সে আর কেউ নয়, তার ইসিভাবি ছিল। নিজ মনে দোয়া পড়ল। ভাগ্য সহায় ছিল বলে সে শুধু হাত ধরেছিল। লজ্জার অনলে পুড়েছে সে, কিন্তু মুখের আদলে স্পষ্টত রাগ বিদ্যমান। বিদ্যুৎ বেগে রাগের পারদ থরথর করে বাড়ল, বই কমল না। ঝাঁঝালো স্বরে নিজের বন্ধুদের দিকে তাকালো। এসব কোন ধরনের মজা? নুবা কোথায়? চিন্ময় কাজ ঝাঁকালো, ভ্রু নাচিয়ে বলল,
বউ চাই তোর? এমন প্রশ্নে জিতু কপাল কুঁচকাল। আশ্চর্য তো, এটা কেমন প্রশ্ন? জীবাণু পাল্টার প্রশ্ন ছুড়ল। বউ চাইলে 1,00,000 টাকা ক্যাশ প্রদান কর, তারপর বউ নিয়ে যা। জিতু বিমূর্ত দণ্ডায়মান, শ্রবণ করল নিভৃতে। এত টাকা তার কাছে ক্যাশ নেই, আর থাকলেও দেবে না। তাকে এতক্ষণ হয়রানি করানোর জন্য সানি দন্তপাটি দেখিয়ে হাসল। তার আলো থালু সেই কুখ্যাত ছড়া কাটল। কাঁচা ফুলে রুম সাজিয়ে অল্প সময় হয়ে গেলাম হাঁপিয়ে, জলদি টাকা দিয়ে বাসর সার, আমরাও হব পগার পার। রকি গানের মতো সুর তুলল। টাকা না দিলে বন্ধু বউ পাবে না। জিতু গভীর ভাবনায় মগ্ন। তার বউটাকে কোথায় লুকিয়ে রেখেছে? সবগুলো আজ একসাথে আটকাত বেঁধে নেমেছে। কিছু সময় মন দোটানায় ভুগল, পরক্ষণেই বলে উঠল। এত টাকা ক্যাশ নেই। বিদ্রুপের সুরে হেসে উঠল চিন্ময়, পাল্টা জবাব ছুড়ল। অত কিছু জানি না, যা আছে বাইর কর, নয়তো বউ পাবি না। ঘড়ির কাঁটায় 11টার জানান দিচ্ছে। সময় পেরিয়েছে অনেক। পকেট হাতড়ে যা ক্যাশ ছিল জিমানের হাতে তুলে দিল। চিন্ময় জিমান বেশ সময় নিয়ে সব গুনে নিল। 50,500 টাকা। খুব একটা খারাপ না, তবুও চিন্ময় হতাশার সুর তুলল মুখে। বেশ খাটুনি গেছে আমার, পরিকল্পনা করে শুধু থেমে থাকিনি, কাজও দ্রুত করতে হয়েছে। হাতে সময় কম ছিল, সব ফুল আগেই অন্য রুমে সেট করে রেখেছি। প্রত্যেককে আলাদা আলাদা কাজ দিয়েছি, যাতে 10 মিনিটে শেষ করতে পারি। মূল পরিকল্পনাকারী ছিলাম আমি, বাকিরাও তো সহায়তা করেছে। রুম সাজানোর জন্য কাঁচা ফুল নিয়ে এসেছি। ইসি ভাবিকে দিয়ে নুবা ভাবিকে আগেই বাসায় পাঠিয়েছি। রুমও সাজিয়েছি অভিনব কায়দায়। এসবের জন্য তো আমাকে অতিরিক্ত কিছু পে করা উচিত তোর। জিতু দুহাত বগল দাবা করে দাঁড়িয়ে আছে, চোয়ালদয় শক্ত হয়ে আছে। রুক্ষ ভাষায় জবাব দিল। নিচ থেকে বের হবি নাকি ধাক্কা দিয়ে বের করব? আগে ঈশিতা মুচকি হেসে বেরিয়ে গেল। তারপর লরিন, সিমি, জুই একসাথে বের হলো। সাথে নীলাভ, রিধিও বের হয়ে গেল। মুবিন মুচকি হেসে জিতুর কাঁধে হাত রাখল। বেস্ট অফ লাক, আসছি। সানি রকিও মুচকি হাসল। আসি রে দোস্ত। চিন্ময় কানের কাছে ফিস ফিস করল। হ্যাভ এ গুড নাইট দোস্ত। সবার শেষে এসে জিমান হতাশার সুর তুলল মুখে। যাই করিস ভাই, আমার আগে বাচ্চা পয়দা করবি না কিন্তু। জিতু রক্তিম দৃষ্টিতে তাকালো। কিছু বলতে উদ্যত হলো, তার আগেই সব কটা পগার পার। সবাই বেরিয়ে যেতেই চোখে পড়ল রজনীগন্ধা ও গোলাপের পাপড়ি লাভ শেপ, নিচে বড় করে লেখা আছে জিতু যোগ নুভা। আর বিছানার মধ্যখানে বসে আছে লাল বেনারসি পরিহিত লাল টুকটুকে বউ। বেনারসি শাড়িতে আবৃত রমণীকে দেখে থমকালো, দু চোখ আটকে গেল মুহূর্তে। তার নুভা। বন্ধুমহল যেতেই নুভা দৃশ্যমান হলো। এতক্ষণ এদের পেছনেই ছিল। তার হাড় বজ্জাত বন্ধুগুলো তাকে আচ্ছা মজা দিয়েছে আজকে। সবাই বেরিয়ে যেতেই জিতু দ্রুতই দরজা বন্ধ করল। নুভার মাথায় লম্বা ঘোমটা টানল, মেহেদি রাঙানো 2 হাত ভর্তি চুড়ি। নতুন বউ লাগছে একদম। দুজনের মাঝে বাক্য বিনিময় নেই, শুধু নিষ্পলক একে অপরের উপস্থিতি অনুভব করছে। জিতু সন্তর্পণে বসল বিছানায়। সহসাই নুভার কোলে নিজের মাথা রাখল। ঘোমটার আদলে ঢাকা মুখের দিকে উকি দিল সে। নুভার নিচের দিকে তাকানোই ছিল। হুট করে জিতু তার দিকে তাকাতে অযাচিতভাবে দৃষ্টি বিনিময় হয় তাদের। নুভা লজ্জায় আড়ষ্ট হলো। জিতু মুচকি হেসে উঠল তার এমন অপ্রস্তুত ভাব দেখে। মুখের কোণে এখনো সেই হাসি। হুট করে সে নুভার 2 হাত নিজের মুঠোবদ্ধি করল। মুখের সামনে ধরে তার 2 হাতে মন ভরে চুমু খেল। তার বাম হাতের উল্টো পিঠে একটা বাদামি বর্ণের গোল তিল দেখেছে সে। নজর কেড়েছে তার। ভীষণ ইচ্ছে ছিল এই তিলে একদিন মন ভরে চুমু খাবে। সেই অপূর্ণ ইচ্ছে তার পূর্ণ হলো আজ। বলার জন্য কত কথাই পড়ে আছে, অথচ সেই কথা খুঁজে বেড়াচ্ছে। সারাদিন কত বকবক করেছে বউয়ের সাথে, কিন্তু এখন কি কথা বলা উচিত, কোন বাক্য দিয়ে শুরু করা উচিত? নতুন জীবনে পা রাখলে স্বামী স্ত্রী একে অপরকে কি বলে সেটা তো তার জানা নেই। মনটা বড্ড ব্যাকুল হলো। নুভার 2 হাত এখনো মুষ্টিবদ্ধ। আচমকাই ডেকে উঠল। নুবা। অতি ক্ষীণ এক জবাব এলো। জিতু আলতো হাসল। বক্ষস্থল থেকে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। নেত্রকোণে জল, নরম ভেজানো গলার স্বর। ফের বলে উঠল। নুবা, আমাকে কখনো ছেড়ে যাবে না তো? যদি শোনো তোমার স্বামীর এক বিবর্ণ অতীত ছিল,
সে এক পাগল ছিল, কোনো এক রমণীতে আসক্ত ছিল, তখনও আমার পাশে থাকবে তুমি নুবা? নুবা চোখ মেলে তাকালো। বক্ষস্থলে সূক্ষ্ম চিনচিনে এক ব্যথার অনুভব হলো। তার স্বামীর অতীত ছিল। কোন সে অতীত জানার আগ্রহ বাড়ল দ্বিগুণ। কিন্তু গলার স্বর ভীষণ কাঁপছে। তার যে সত্যিটা জানা ভীষণ জরুরি। অভিমান জমে আছে দীর্ঘদিনের, তবু জবাব দিল, নির্দ্বিধায় আপনি অতীত বলতে পারেন। আপনার পাশে থাকার জন্যই এসেছি। ছেড়ে কোথায় যাব বলুন? জিতু নোভার কোল ছেড়ে উঠল। দু চোখের জল গড়িয়ে পড়ছে তার দুগাল বেয়ে। নোভা লম্বা ঘোমটা সরালো, তার দুগালে হাত রেখে বলে উঠল, সত্যি থাকবে? ছেড়ে যাবে না তো? বিশ্বাস করো, তুমি ছেড়ে গেলে আমি এবার মরেই যাব। নোভার ইচ্ছে করছিল চেঁচিয়ে বলতে, আপনাকে ছেড়ে কোথায় যাব? আপনার প্রাণীতেই আমার বাস। এই প্রাণ ছেড়ে কোথায় যাব আমি? যাব না। জিতু উচ্ছ্বাসিত হলো। নোভার কপালে আলতো করে চুমু খেলো। হঠাৎই ওয়ার্ড্রপের ওপর রাখা তার মুঠোফোন কর্কশ ধ্বনি তুলল। হুট করে আসা কলে কিঞ্চিত বিরক্ত হলো সে। না চাইতেও বিছানা ছেড়ে উঠল। মুঠোফোনের স্ক্রিনে আননোন নাম্বার দেখে ভরকালো, কিন্তু নাম্বারটা তার পরিচিত মনে হলো। তড়িঘড়ি কল রিসিভ করলো। সালাম দিতেই ওপাশের কথা শুনে বাকরুদ্ধ। লোকটা তার পরিচয় দিতেই সে চুপসে গেল। নোভার সামনে কথা বলতে ইতস্তত বোধ করছিল বেশ। শেষে না পেরে সে বারান্দার দরজা খুলল। হিমেল হাওয়ায় তার দগ্ধ হৃদয় শীতল করতে চাইল। ফের বলে উঠল, জি, এবার বলুন। ওপাশ থেকে গড়গড় করে কথা বলে উঠল এসআই হারুন। ভাই, আপনি নুহা নামে একটা মাইয়ার খোঁজ নিতে কইছিলেন। তার পরিবারের খোঁজ পাইছি। তার দুই ভাই, একজন পটুয়াখালী থাকে, অন্যজন ঢাকার সাভারে। নুহার কেসটা দেখলাম আজকে, একটা কাহিনী বুঝলাম না। আপনি কইলেন তার সাথে দেখা হয় নাই, তার চোখেও দেখেন নাই। তাহলে সে পোয়াতে হইল কেমনি? 6 সপ্তাহের পোয়াতে আইছিল। কিন্তু আরও কিছু ঘাবলা আছে। মেয়রের পোলার সাথে সম্পর্ক আছিল, গোপনে বিয়েও হয়। কিন্তু জানাজানি হলে মেয়র এই বিয়ে মানে নাই। তাই বিয়ে হওয়ার 2 মাস পরেই দুজনের ছাড়াছাড়ি হয়ে যায়। মেয়র নুহার পরিবারের বিরুদ্ধে প্রতারণার মামলা দেয়। বাপ ভাই এরা অনেক দিন জেলে ছিল। নুহা নিজের আর তার পরিবারের শোক সইতে না পেরে শেষে নিজেই বলিদান দেয়। আবার বাপ জেল থেকে বের হওয়ার 1 মাস পরেই হার্ট অ্যাটাক করে মারা যায়। মা মানসিকভাবে এখনো পাগল। মহিলা পটুয়াখালীর ছোট ছেলের সাথে আছেন। এই বাক্যগুলো জিতুর মস্তিষ্ক নিতে পারল না। কেমন অদ্ভুত রে লাগলো। এটা কি করে সম্ভব? তার গলা কাঁপছে, সবকিছু অবিশ্বাস্য মনে হচ্ছে। তার নুহা এমন নয়। কম্পিত গলায় বলে উঠল, আপনি এসব কি বলছেন? ভুল তথ্য দিচ্ছেন কেন? এটা হতেই পারে না, ও এমন নয়। এসআই হারুন বেশ দৃঢ়তার সাথে জবাব দিল, মহিলা পটুয়াখালীতে ছোট ছেলের সাথে আছেন। বিশ্বাস না হলে আমি আপনার কেসের পুরো ডিটেলস দেখাবো, আপনি নিজে আইসা দেখা যান। জিতু বাকরুদ্ধ, জবাব দিতে পারল না। দপ করে বারান্দার শক্ত মেঝেতে লুটে পড়ল। মাথার তীব্র যন্ত্রণা হচ্ছে, সেই বিদঘুটে যন্ত্রণা যা সহ্য করার ক্ষমতা নেই। মুখে শুধু গোঙানির মতো শব্দ হচ্ছে। নোভা শব্দ পেয়ে ছুটে এলো। বারান্দার মেঝেতে জিতুকে পড়ে থাকতে দেখে আটকে উঠল। দ্রুতই জিতুর মাথা তুলল। 2 চোখ মুদিত, শুধু চোয়াল বেয়ে পানি গড়াচ্ছে। সে মুখে হাত রাখলো, অস্থির চিত্তে বলে উঠল, কি হয়েছে আপনার? এভাবে দপ করে পড়ে গেলেন কিভাবে? জিতুর মুখ থেকে অনবরত গোঙানির শব্দই বেরোলো। কথা বলার অবস্থায় নেই। নোভা অনেক কষ্ট করে তাকে ধরে ওঠালো, তারপর বিছানায় এনে বসালো। চোখের পানি পুনরায় মুছে দিল। সে ফের জিজ্ঞেস করল, কি হয়েছে? কেন এভাবে কাঁদছেন? মুখ নিঃসৃত কোনো বাক্য বেরোলো না জিতুর। আচমকায় বিছানায় শুয়ে পড়ল। এভাবে বেরোলো কিছু সময়। নোভা জিতুর কপাল টিপছে যাতে মাথা ব্যথা কমে। আচমকায় জিতু নোভাকে জাপটে ধরে তার বুকে মাথা রাখলো। 2 চোখ থেকে নোনা পানির জল গড়িয়ে পড়ছে অবলীলায়। নোভা হাত দিয়ে বারবার মুছে নিল, তাও এই নোনা পানির প্রবাহ বন্ধ হওয়ার নামই নেই। সে ফের আবার আওড়ালো, আপনি একজনকে ভালোবাসেন তাই না? জিতুর ফিরতি জবাব এলো না, কিন্তু গোঙানির শব্দ আরো বাড়ল। চোখের জল যেন বাধাহীন আরো উপচে পড়ছে। কিন্তু জিতু তাদের দূরত্ব কমালো, আরো দৃঢ় বাঁধনে জড়িয়ে নিল তাকে। নোভার 2 চোখ আচমকাই জলে ভরে উঠল। মন তার চিৎকার করে বলে উঠল, আপনি আমায় কেন ভালোবাসেন নিন না?
আপনি আমায় কেন ভালোবাসেন নিমদাদ? আমার কথা আপনার একটুও কেন মনে নেই? আপনার বোকা পাখিকে এভাবে ভুলে গেলেন, কিন্তু আমি তো আজও ভুলিনি। 3টা বছর ধরেই আপনার অপেক্ষায় কত বিনিদ্র রজনী কাটিয়েছি। আজ কত কাছে আপনি, চাইলেই ছুতে পারি, কিন্তু মনের দূরত্ব আপনি আমার হয়েও হলেন না। এই কষ্ট আমাকে সারা জীবন পোহাবে ইমদাদ, কিভাবে সইব? রাত ক্রমশই বাড়ল। কত সময় পেরিয়েছে তারা দুজনেই অজ্ঞাত। জিতু স্থির হলো, মাথা ব্যথা নেই তার, তবে দু চোখ জ্বালা করছে ভীষণ, বক্ষ বেদনায় জর্জরিত। কিন্তু সে তাদের মধ্যকার সম্পর্কের দূরত্ব ঘোচাতে চায়। নোভার দিকে অপলক তাকালো, মেয়েটা কাঁদছে তাকে চাপটে ধরে। হিসকি উঠে গেছে। কত সৌভাগ্যবান সে, তার বউ তাকে ভালোবাসে, সেও বউয়ের ভালোবাসা লুফিয়ে নিতে চায়। হোক না অযাচিত মুহূর্ত, কিন্তু নতুনভাবে শুরু করতে দোষ কোথায়? সময় যেন ঘূর্ণির মতো প্রবাহমান। চট্টগ্রাম থেকে ফিরে আসার 15 দিন পেরিয়েছে, মনটা শান্ত হয়নি আজও। জিতু সেদিন রাতটা কোনোভাবে কাটিয়ে চট্টগ্রাম থেকে বরিশালের উদ্দেশ্যে রওনা দেয়। সেখানে নুহার পুরো কেসের ডিটেলস চাক্ষুষ দেখে এসেছে, কিন্তু বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল তার। এসআই হারুন যা বলেছে সবই ঠিক, তাহলে ভুলটা কি? কোথাও যেন তার বড্ড ভুল হচ্ছে, যেন কোথাও সে কিছু একটা মিস করে এসেছে। মর্মদহনে পড়ছে। নুহা তার হয়নি, সে মানতে পেরেছে, কিন্তু সে ছলনাময়ী ছিল এটা কিছুতেই মানতে পারবে না, কখনোই নয়। সে আরো বিস্তারিত জানতে চাইল নুহার স্বভাব, আচার আচরণ ও তার পড়াশোনার সম্পর্কে। কিন্তু আশ্চর্যজনক হলেও সত্যি, সে একটা কথা শুনে বাকরুদ্ধ। নুহা এসএসসি পরীক্ষার্থী ছিল, কিন্তু সম্পূর্ণ পরীক্ষা শেষ করতে পারেনি। পরীক্ষার 1 মাস আগেই তার বিয়ে হয়। এই বিয়ের জটিলতার জের ধরেই শেষের পরীক্ষাগুলো তার দেয়া হয়নি। আর সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে, মেয়েটা 4 মার্চ রাতে সুইসাইড করে। ভোরের আলো ফুটতেই তার ঘরে ফ্যানের সাথে ঝুলন্ত লাশ পাওয়া যায়। অথচ সে 5 মার্চ সকালেও তার নুহার সাথে কথা হয়েছে। তাহলে তার নুহা, সে এখন কোথায় আছে? মস্তিষ্ক যেন অসারতায় আচ্ছন্ন। অজস্র প্রশ্নবাণে নিজেই জর্জরিত। আজকাল দিনের বেলায় বাড়িতে তার ছায়া পাওয়াও দুষ্কর। অস্থিরতায় সারাদিন মলে দিন কাটে তার। রাতের বেলায় সে চুপচাপ খেয়ে ঘুমিয়ে যায়। দিন দিন নোভার প্রতিও প্রচন্ড উদাসীন হয়ে পড়ছে। নোহার চিন্তায় তার দিকে তেমন নজরও দেয়া হয় না, কিন্তু রাতে ঘুম না ধরলে তৎক্ষণাৎ নোভার কাছে ছুটে যায়। মেয়েটাকে জড়িয়ে ধরতেই দু চোখে রাজ্যের ঘুম নামে। প্রায় রাতে হঠাৎই তাকে দেখে নোভা আঁতকে ওঠে, কিন্তু মুখ ফুটে কিছুই বলে না। কেমন যেন মেয়েটা আগের মতো হাসে না, কথা বলে না, শুধু হ্যাঁ না বলে উত্তর দেয়। সেও খুব বেশি ঘাটায় না। সারাদিনের অস্থিরতা যেন মেয়েটার কাছে ছুটে গেলে এক নিমিষে শেষ হয়ে যায়। ক্লান্তিকর তনুময় জুড়ে প্রশান্তির ছোঁয়া লাগে। তখন সে দীর্ঘশ্বাস ছাড়ে। শুধু একবার সে তার নুহাকে দেখতে চায়। মেয়েটা জীবিত আছে, নিজের জীবনে ভালো আছে, অন্তত এইটুকু স্বস্তিদায়ক খবর সে চায়। এই দোটানা সে নিজেও সহ্য করতে পারছে না। নোভা তার এখন অবিচ্ছেদ্য অংশ, তাকে এভাবে কষ্ট দেয়া উচিত নয়। নোভার প্রতি এমন অবহেলা তারও ভালো লাগে না, কিন্তু সে যে বড্ড অপারগ। ভার্সিটি যাওয়া হয় না দীর্ঘদিন, তাই আজকে একবার ঘুরে আসতে চাইল। যদি মনটা শান্তি পায়, ভার্সিটিতে পা দিতেই অন্যরকম এক ভালো লাগায় ছেয়ে যায় তার তনুমন। সেমিনার রুমেই বন্ধুদের আড্ডা বসেছে। সে বসতেই চিন্ময় প্রশ্ন ছড়ল, এ কয়দিন ভার্সিটি আসলে না কেন? জিতু প্রসঙ্গ বদলা দিয়ে বলে উঠল, মলে ঝামেলায় ছিলাম। নতুন মাল এসেছে, তা চেকিং করতে করতে ক্লান্ত, তাই আর ভার্সিটি আসা হয়নি। কিন্তু তুই তো বাড়িতেও থাকিস না। চিন্ময় পাল্টা প্রশ্ন ছুড়ল। জিতু ফের একই উত্তর দিল। বন্ধুদের এত প্রশ্ন যেন আজ বিরক্তকর মনে হচ্ছে। সে উঠে দাঁড়ালো। সেমিনার রুম থেকে বেরোতেই চোখ পড়ল বিজ্ঞান ভবনের প্রবেশ পথে। জাকি একটা মেয়ের সাথে দাঁড়িয়ে কথা বলছে। সে আরেকটু এগিয়ে গেল। হঠাৎই বক্ষস্থল কেঁপে উঠল। এতক্ষণ নোভার সাথেই এত রসিয়ে রসিয়ে কথা বলছে। মেয়েটাকে তাহলে জাকিকে পছন্দ করে? তাদের মধ্যে কিছু ছিল? তখন ভার্সিটিতে দেখতো প্রায়ই সে ম্যাথ বিভাগে যেত, জাকির সাথে দেখা করত। তার খুব জানতে ইচ্ছে করলো নোভার জীবনেও কি এমন কেউ এসেছিল। ভাবতেই কেমন বক্ষ বেদনায় দগ্ধ হলো। সে নিজের পায়ের কদম বাড়িয়ে নোভার ক্লাসের প্রবেশ পথে দাঁড়ালো। নোভা নিজের ক্লাসে প্রবেশ করতেই আচমকা দুজনের দৃষ্টি বিনিময় হয়ে গেল।
কিন্তু সে পাশ কাটিয়ে নিজের ক্লাসে ঢুকলো। জিতু ভীষণ রকম অবাক হলো। মেয়েটা তাকে এড়িয়ে গেল। কোনো বাক্য বিনিময় নেই তাদের মাঝে। নিশ্চুপতা বিরাজমান দুজনের মাঝে। বিরস বদনে ক্লাসের সামনে দণ্ডায়মান, দৃষ্টি তার নোভার যাওয়ার দিকে। নোভা ক্লাসে প্রবেশ করে পেছনের সারিতে গিয়েই বসল। তাসনিহার পাশে তার জন্য জায়গা খালি ছিল। সে বসতেই তাসনিহা প্রশ্ন ছুড়ল, প্রস্তুতি কেমন? নোভা বুঝল না প্রথমে, তাই চমকে উঠল। মানে? তাসনিয়া ফের বলে উঠল, আজকে বিতর্ক প্রতিযোগিতার প্রস্তুতির শেষ দিন। ভুলে গেলে কালকের ম্যাথ বিভাগের সাথে আমাদের বিতর্ক প্রতিযোগিতা আছে। নোভা দ্রুতই মনে পড়ল। ও হ্যাঁ, তাই তো, প্রথমে ভুলেই গেছিলাম। যাই হোক, প্রথম ক্লাস শেষ হলে বিতর্ক ক্লাবে যাব। তাসনিয়াও হ্যাঁ বলে মাথা নাড়ালো। প্রথম ক্লাস করে দুজনেই বিতর্ক ক্লাবের দিকে অগ্রসর হলো। তাদের পিছু পিছু নীরবও ছুটে এলো। নোভা কিঞ্চিত বিরক্ত হলো, কিন্তু ভদ্রতার খাতিরে প্রকাশ করল না। বিতর্ক ক্লাবে প্রবেশ করে নোভা ভড়কালো, অথচ পাশে থাকা তাসনিয়া খুশিতে ডগমগ করছে। মুখের কোণে মুচকি হাসি। নোভাকে ফিস ফিস করে বলল, বোন, আমি জাস্ট ফিদা। ইস, কতদিন পর আমার জান্সকে দেখছি। নোভা চমকে উঠল, দু চোখে ঘোর বিস্ময়। কে তোর জান? কে আবার? হই যে আমার জিতু জান্স। নোভা মুহূর্তেই বিষম খেল, ঠোঁট উল্টিয়ে বলল, কবে থেকে হলো তোর জান? জবে থেকে দেখেছি। ভালো, চালিয়ে যা। নীরবও তাদের পাশে বসলো। অধরকোণে মিষ্টি হাসি ঝুলছে। নোভার দিকে স্থির দৃষ্টি দিয়ে বলল, নিশাত, আমি সাংবাদিক ইউনিয়নে যোগ দিয়েছি, তুমিও কি যোগ দেবে? নোভা কিঞ্চিত ভাবল। দিলে তোকে জানাবো। আচ্ছা, তোমার সাথে প্রায় মধ্যবয়সী একজন পুরুষকে দেখি, সে কে তোমার? আমার আঙ্কেল। ও, আমি তো তোমার বাবা ভাবছিলাম। নোভা নীরবের কথোপকথন একজনের দৃষ্টিতে পড়ল। তার বড্ড রাগ হচ্ছে। স্বামীজির সামনে বসে আছে এই মহিলার খবর নেই। কেমন রসিয়ে রসিয়ে গল্প করছে পরপুরুষের সাথে। সকালেও জাকির সাথে কথা বলতে দেখেছে, আবার এখন নীরবের সাথে। সামান্য ভয়ও করছে না মেয়েটার মনে? নিজ মনে হিসিয়ে উঠল। বিতর্কের জন্য ডাকা হলো নোভাকে। সে মাত্রই মাইকের সামনে দাঁড়ালো, কিন্তু অযাচিতভাবে বিতর্ক ক্লাবের জানালা ভেদ করে তার দৃষ্টি পড়ল বাইরে। দীর্ঘ 3 বছর পর, তাও সেই মুখ চিনতে সেকেন্ডও ব্যয় হয়নি তার। কালক্ষেপণ না করে বিতর্কের ক্লাস ছেড়ে ছুটল সেই দিকে। নোভার আকস্মিক এহেন দৌড়ে বিতর্ক ক্লাবের সবাই হতভম্ব। জিতু নিজেও। তার বউ কি পাগল হয়ে গেল নাকি? সে না উঠলেও বাইরে তার দৃষ্টি পড়ল ঠিকই। মেয়েটা কিছু একটা খুঁজে চলেছে, কিন্তু কি? চিন্ময় মুবিনও হতবাক। তারা অপেক্ষা করছে নোভা আসার জন্য। জীবান নেই আজ, তার পরিবর্তে সানি বসেছে। সভাপতির আসনে বসা স্যার বিরক্ত হলেন। মেয়েটা ভদ্রতা জানে না নাকি? সময় পেরোলো, কিন্তু নোভা আর আসেনি ক্লাবে। নোভার মনটাই বিষিয়ে গেল। যাকে দেখে এত দৌড়ঝাঁপ, সেই ব্যক্তি উধাও, দেখা হয়েও হলো না। ক্লাস শেষে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। বাস যানজটের জন্য মাঝপথে থামল। আচমকাই বাসের জানালা দিয়ে ফের সেই মুখশ্রী দেখল। তখন যানজট ছুটেছে, বাস চলতে শুরু করেছে মাত্রই। সে বাস থামিয়ে নেমে পড়ল। ব্যস্ত রাস্তা ছেড়ে সেই জায়গায় ছুটে গেল। এবারও ফলাফল শূন্য। দেখেও সে ছুতে পায় না। এ কেমন দহন তার! হতাশায় মূর্ছিত হলো ফের। বিমূর্ত দণ্ডায়মান। আচমকাই তার কাঁধ ধরে কেউ ঝাঁকালো। সে তাকানোর আগেই ঝাঁঝালো গলায় ধমক ভেসে আসলো, তুমি পাগল নাকি? এভাবে মাঝ রাস্তায় উদ্ভাস্তদের মতো কেন দৌড়াচ্ছ? যদি কিছু হয়ে যেত? কি হতো আর? মরে যেতাম। জিতু তেতে উঠল। থাপ্পড় দেবো বেয়াদব, এমন কথা মুখে তুলবে না আর। সে আলতো হাতে নোভাকে জড়িয়ে ধরল। মেয়েটা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। হিজাবের আদলে আবৃত মুখ, কালো রঙা হিজাব ভিজে যাচ্ছে তার নোনা জলে। সে চোখের পানি মুছে নিল, মলিন গলায় বলল, কি হয়েছে বোকামে, কাঁদছো কেন? নোভা জবাবহীন। মনটা তার নীল বিষাদে বিষাক্ত হয়ে গেছে। এই লোকটাকে এই মুহূর্তে তার বড্ড অসহ্য লাগছে। তার লোক দেখানো যত্নগুলো শরীরে কাঁটার মতো বিঁধছে। সে জিতুর হাতটা সরিয়ে দিল দ্রুতই। কর্কশ গলায় চেঁচিয়ে উঠল, এখানে না আমি আপনার বউ, না আপনি আমার স্বামী, আর না এটা আপনার বেডরুম। তাই যখন তখন ছুটে আসবেন না। এমন ব্যবহার করছো কেন? আপনার থেকে অন্তত ভালো ব্যবহার করছি। জিতু তার ছেলে সুরে হাসল।
আচ্ছা, তাহলে কি জাকির জন্য মনে প্রেম জেগেছে? নোভা কিঞ্চিত শব্দ করে হাসল, কিন্তু সেই হাসিতে মাধুর্য নেই, বরং তিক্ততার হাসি। আপনি যদি বউ রেখে প্রেমিকার জন্য পাগল হতে পারেন, তাহলে আমিও প্রেমিকের জন্য করতে দোষ কোথায়? নোভার বলা প্রতিটি বাক্যেই যেন তার বক্ষে গিয়ে তীর ছুড়ল। সহসাই দুহাত মাথার চুলে গিয়ে ঠেকল, দুহাতে চুলগুলো টান দিল। ফের সেই তীব্র যন্ত্রণা গ্রাস করল তাকে। এত তখন কিভাবে নেবে সে? কথাগুলো বলে হনহন করে এগিয়ে গেল নোভা। পেছনে ফিরে তাকালোও না আর, ছুটে চলল অজানা গন্তব্যে। দু চোয়াল ঝরছে তার নোনা পানি। হৃদয়ের বদ্ধ কুঠুরিতে কত কথা জমা রেখেছিল সে। তার অধম টিচারকে প্রথম সামনে পেলে জড়িয়ে বলতো, আপনি কেন আসেননি সেদিন? আপনার বোকা পাখি সারাদিন অপেক্ষা করেছে তো, সন্ধ্যায় বাড়ি ফিরেছে। জানেন, সেদিনের পর থেকে আপনার বোকা পাখির জীবনটাই বদলে গেছে। সে আর বোকা পাখি নেই। রাতের খাবার খেয়ে রুমের ল্যাম্প লাইটের আলো জ্বালিয়ে নোভা পড়তে বসেছে। ঘড়ির কাঁটায় রাত 11টা। আগামীকাল তার বিতর্ক প্রতিযোগিতা, সেজন্য আরেকবার নিজেকে যাচাই করছে। নিচ থেকে সহসাই তার শাশুড়ির চিৎকার ভেসে এলো। হন্তদন্ত হয়ে সে নিচে নামলো। শাশুড়ি মা সোফায় বসে আছেন, এক পায়ে হাত দিয়ে কাতরাচ্ছেন। তাকে দেখে বলল। নোভা ফিরতি জবাব না দিয়ে বসল। শাশুড়ি মায়ের পা মালিশ করল। দীর্ঘ 1 ঘন্টা তার পা মালিশ করতে হয়েছে। তার নিজেরই হাত ব্যথা হয়ে গেছে, বড্ড ক্লান্ত লাগছিল। রুমে এসে ধপ করে বিছানায় শুয়ে পড়ল। কখন দু চোখ মুদে এসেছে তার জানা নেই। সে বেঘুরে ঘুমোচ্ছে। রাত ক্রমশই বাড়ছে, কিন্তু জিতুর দু চোখে ঘুম নেই। তার দিকে নোভা ফিরেও তাকাচ্ছে না আজ। তার বড্ড কষ্ট হচ্ছে। আচমকাই মেয়েটা এত পরিবর্তন কেন হয়ে গেল? কত কঠিন কঠিন কথা বলল তাকে। সে বেহায়ার মতো নোভার দরজায় দাঁড়ালো। ভেতর থেকে দরজা লক করা। সে বারান্দার দরজা খুলে ভেতরে প্রবেশ করলো। পর্দা সরিয়ে নোভার শুভ্র মুখশ্রী দেখে মুহূর্তেই ভারী মনটা হালকা করলো। কপালের ছোট্ট চুলগুলো সরিয়ে চুমু খেলো। মাথার পাশে নিজের মুখ রেখে ফিসফিসিয়ে বলল, রেগে আছো বউ? আবার উপর রাগ করো, অভিমান করো, সমস্যা নেই, কিন্তু কখনো ছেড়ে যাবে এটা বলো না। সহ্য করতে পারবো না, একদম নিঃস্ব হয়ে যাবো বউ। অপলক দৃষ্টিজোড়ার নোভাতে নিবদ্ধ জিতুর। নেত্রকোনার জল ছলছল করছে। কিছু সময় এভাবেই কাটলো। ইচ্ছে করছিল নোভাকে কম্বল সরিয়ে নিজের বক্ষ পিঞ্জরে বেঁধে নিতে, কিন্তু আজ নিজের ইচ্ছেকে দমালো। বউয়ের ঘুম ভাঙালো না। মেয়েটা তার মায়ের পা মালিশ করে অনেক রাতে ঘুমিয়েছে। ঘুমুক সে। ওঠার আগেই কপালে ফের তার অধরে প্রগাঢ় চুম্বন বসালো। নৈশব্দে পা ফেলে নিজের রুমে ফিরে এলো। জিতু যেতেই নোভার ঘুম ভাঙলো। আনমনে বিড়বিড় করলো, আজ কেন বুকে নিলেন না? আমার যে আপনি ময় বাজে অভ্যাস হয়ে গেছে জিজু। আপনি ছাড়া বুকটা যে ভীষণ ফাঁকা মনে হয়। কেন এভাবে চলে গেলেন? সকালের নাস্তা খেয়ে কোনো রকম সুপার মলে প্রবেশ করল জিতু। সকালের বিদঘুটে বিষয়টা এখনো মাথায় ঘুরছে। নোভার চোখে জল দেখেছে। মেয়েটা কি এভাবেই রোজ কাঁদে? তাহলে মায়ের সাথে একবার কথা বলার দরকার তার। সদ্য মেয়েটা তাদের বাড়িতে এসেছে, এখনো 1 মাসও বেরোয়নি, অথচ পুরো দস্তর গৃহিণীর মতো তাকে কাজ করতে হচ্ছে। তার উপর রান্না ভালো না হলেও কত কটু কথা শুনতে হচ্ছে মায়ের। আরো সময় দেয়া প্রয়োজন ছিল। এভাবে এত তড়িঘড়ি কেন রান্নাঘরে পাঠালো নোভাকে? বিষয়টা বেশ ভাবাচ্ছে তাকে। কই, তার ভাবিকে তো এত জলদি দেয়া হয়নি সংসারের হাল। তাহলে নোভাকে কেন? চুপচাপ নিভৃতে বসলেও মনটা গুমড়ে মরছে জিতুর। বড্ড ইচ্ছে করছিল নোভার চোখের জল মুছে দিয়ে তার মাথায় নিজের ভালোবাসার হাত রাখতে, অথচ সে মুখে কিছুই প্রকাশ করতে পারল না। হতাশার মূর্ছিত হলো সে। কেন এত অপারগ? উঠে দাঁড়ালো নিজের চেয়ার ছেড়ে। কাজের বাহানা খুঁজলো। জামার নতুন কালেকশনগুলো দেখছিল। আচমকাই চোখ পড়ল দুধ সিল্কের জামবর্ণের এক জামার ওপর। এই জামা নোভাকে বেশ মানাবে, কিন্তু সমস্যা একটাই, তার মা নোভাকে জামা পরতে দেবে না এখন। তবে এই জামা সে বিক্রি করবে না। নিজের ডেস্কের ডয়ারে রেখে দিল। জামা রেখে ফেরত এলো পুনরায় নিজের রুম থেকে। তৎক্ষণাৎ ঘটল তার জীবনের সবচেয়ে বড় চমক, যা দেখে পুরাই অভিভূত। যেন কয়লার পাহাড়ে এক টুকরো হীরার খণ্ড পাওয়ার মতো উচ্ছ্বাস। স্কুল পড়ুয়া এক মেয়ে আসলো তাদের দোকানে। মুখে মাস্ক নেই, তবে জামার উপর যে হিজাব পরেছে তা দেখেই সে রীতিমতো অবাকের চরম পর্যায়ে। এই সেই হিজাব যেটা সে নুহাকে দিয়েছিল।
এই হিজাব বাজারে পাওয়ার কথা নয়, রেশম কাপড়ের মেরুন রঙা হিজাব। এর মাঝে তার নামের অক্ষর আর নুহার নামের অক্ষর যুক্ত করে অর্ডার দিয়ে বানিয়েছিল। এই হিজাব মেয়েটা পেল কোথায়? নিশ্চয়ই নুহার কেউ হবে। সে তড়িঘড়ি মেয়েটার সামনে গিয়ে দাঁড়ালো। তড়িৎ বলে উঠল, তুমি এই হিজাব কোথায় পেয়েছো? আচমকাই এহেন বাক্যে মেয়েটা ঘাবড়ালো। উত্তর দিতে আমতা আমতা করলো বেশ কিছু সময়। দু চক্ষুর মনি অস্থিরভাবে বিচরণ করছিল তার। হঠাৎই বলে উঠল, আমার বান্ধবী, সে আমাকে গিফট করেছে। জিতু মনক্ষুণ্ণ হলো বেশ। নুহা তার হিজাব অন্যকে গিফট করেছে, কিন্তু ফের কিছুটা প্রশান্তিও পেল মনে। বলে উঠল, কোন বান্ধবী তোমার? বাড়ি কোথায়? তার ঠিকানা দিতে পারবে? মেয়েটা পুনরায় আরো একবার অস্থিরভাবে চোখের মনি নাড়ালো। গলার স্বরও কিঞ্চিত কাঁপছিল তখন। আসলে ওর বাড়ি থেকে এখানে অনেক দূর। যত দূর হোক একবার আমাকে নাম বলো। আসলে আমি জায়গাটার নাম জানি না, তবে জায়গাটা চিনি। জিতু কিছু একটা ভাবলো দ্রুতই। অন্য একটা হিজাব মেয়েটার হাতে দিয়ে বলল, এই হিজাব পরে এসো। তোমাকে আমি এই মলের সবচেয়ে দামি হিজাব দিয়েছি, কিন্তু দয়া করে আমাকে তোমার পরনের হিজাবটা খুলে দাও। হতভম্ব হয়ে পড়ল মেয়েটা। জোর গলায় বলতে গিয়েও বলতে পারল না এই হিসাব সে ফেরত দেবে না। তর্ক করার কিঞ্চিত সাহসও নেই। উল্টো ভয়ে নিজ মনে দোয়া পড়ছে। অগত্যা জিতুর দেয়া হিজাব ট্রায়াল রুম থেকে পরে আসলো। নিজের পরনের হিজাব খুলে জিতুর হাতে দিল। অধর কোণে নিষ্প্রভ হাসি, নেত্র কোণ বেয়ে এক ফোঁটা চোখের জল গড়ালো জিতুর। হিজাবখানা হাতের মাঝে মুষ্টিবদ্ধ করল সে। এক শুভ্র মুখশ্রী উদয় হলো মুহূর্তে। ভাবল নুহার তার সামনে দাঁড়িয়ে আছে। আনমনে নিজের বাম পাঁজরের সাথে জড়ালো হিজাবখানা। অদ্ভুত এক প্রশান্তি বিচরণ করছে তার তনু মনে। মেয়েটাকে বলে উঠল, তুমি আমায় রাস্তা দেখিয়ে নিয়ে যাবে, জলদি এসো আমার সাথে। ধীর পায়ে মেয়েটা আগালো জিতুর সাথে। ভয়ে তত্রস্ত সে। কি হবে এবার তার সাথে? তার মিথ্যা কথা বুঝে যাবে না তো? জিতুর সাথে গাড়িতে গিয়ে বসলো, অথচ মন তার অস্থিরতায় মূর্ছিত। বিতর্ক ক্লাবে উপচে পড়া ভিড়। ম্যাথ বিভাগের সাথে আজ কেমিস্ট্রি বিভাগের প্রতিযোগিতা হবে। তার জন্য দু বিভাগের ছাত্রছাত্রীদের কোণঠাসা পুরো ক্লাব। নুফা কেমিস্ট্রি বিভাগের প্রথম বক্তা, দ্বিতীয় বক্তা দ্বিতীয় বর্ষ এবং দলীয় নেতা চতুর্থ বর্ষ কেমিস্ট্রি বিভাগের। নুফা বিমূঢ় হয়ে বসে আছে। জিতুর আচরণগুলো ভীষণ অদ্ভুত লাগে আজকাল। তাকে কাছেও টানে না, আবার দূরেও ঠেলে দেয় না। কেমন চোরের মতো তার দিকে তাকিয়ে থাকে, অথচ সরাসরি তাকালেই তো পারে। সে কি নিষেধ করেছে? অবশ্য তাকাবেই বা কেন? হুট করে অন্তঃকরণে বিষাদে পূর্ণ হলো তার। প্রিয় হয়েও আজ বড্ড অপ্রিয় মানুষটা। বিতর্কের জন্য নিজের স্ক্রিপ্ট ফের একবার রপ্ত করল, কিন্তু মনটা আকুপাকু করছে জিতুকে দেখার জন্য। একবার নিজের মাথা উঁচু করল, আশেপাশে চোখ বুলালো বেশ কিছু সময় ধরে। নিজের প্রিয় মানুষটা আছে কিনা আর চোখে দেখল না, কোথাও নেই। জিতুর বন্ধুমহল মাত্রই প্রবেশ করল। ক্লাবের সামনের সিট দখল করে বসলো তারা। তবে বহুদিন পর জিমানকে দেখল। গত কিছুদিন ধরে ভার্সিটি আসেনি। অবশ্য আর দুদিন বাদেই তারও বিয়ে, হয়তো এজন্য এখন ছুটিতে আছে। জুই, চিন্ময়, রকি, সানি, লরেন্স, সিমি ও মুবিন একসাথে বসে আছে। কিন্তু জিমান এগিয়ে এলো তার দিকে। সে ক্লাবের এক কোণে বসেছিল চুপচাপ। ইতস্তত বোধ করছিল বেশ। জিমান এগিয়ে এসে সালাম দিল। নোভাও সালাম নিল। ফের নিজেও সালাম দিল। মুস্কি হাসল জিমান। গলার স্বরে রসিকতা ফুটে উঠল, ভাবি, আমার ভাইরা ভাই কই? আজকাল বউ পেয়ে নিজের বন্ধুদের একদম ভুলেই গেছে সে। নুহা বিচলিত হলো প্রথমে, কিন্তু পরক্ষণে মুখের কোণে তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল। তার চিৎকার দিয়ে বলতে ইচ্ছে হলো, আপনার ভাই বউ নয়, প্রেমিকার জন্য আপনজনকেও ভুলতে পারে। কিন্তু জড়তায় বলতে পারল না। তবে মুখে জবাব দেওয়ার প্রয়োজন হলো না তার। চিন্ময় এসে হাজির। সে এদিক ওদিক খুঁজল জিতুকে। তাকে বলেছিল সে আসবে, কিন্তু এখনো পৌঁছালো না দেখে কিছুটা হতাশ হলো। তবে নোভাকে ধীর গলায় জবাব দিল, ভাবি, মন খারাপ করবেন না, জিতু আসবে। জিমান হা হয়ে আছে চিন্ময়ের কথায়। জিতু আসবে। সেই কথা নোভার হয়ে সে বলছে। সে চিন্ময়কে ইশারা করল। কাহিনী কি? চিন্ময় হতাশার সুর তুলল মুখে। জিমান যা বোঝার বুঝে নিল। ইচ্ছে করছিল জিতুকে ইচ্ছে মতো থাপড়াইতে। ভেবেছিল এবার অন্তত বউ বিয়ে পাগলামি কমবে তার। কিন্তু না, পাগলে না বোঝে সংসার ধর্ম। গর্ধব একটা।
নিষ্পণে অজস্র গালি ছুড়ল জিতুকে। সময় গড়ালো। বিতর্ক শুরু হতেই আর কিছু সময় বাকি। ম্যাথ বিভাগের প্রতিযোগীরা মাত্রই বিতর্কের ক্লাবে প্রবেশ আসলো। নোভা নিজের স্ক্রিপ্ট ফের একবার দেখে নিল। তার নজর নিচের দিকে তাকানো। আচমকাই চোখ তুলে তাকালো সামনের দিকে, কিন্তু এমন এক দৃশ্য দেখলো যা কল্পনার অতীত। চোখ দুটো একবার কষলে নিল। সত্যি তো, সে নিজের মঞ্চ ছেড়ে উঠে দাঁড়ালো। চোখ থেকে জল গড়িয়ে পড়ছে টপ টপ। দ্রুতই পায়ের কদম বাড়িয়ে ম্যাথ বিভাগের মঞ্চের সামনে দাঁড়ালো। তার এমন অতর্কিত আগমনে প্রতিযোগী থেকে শুরু করে উপস্থিত লোকজনও হতভম্ব। উদ্বাস্তুদের মতোই দাঁড়িয়ে আছে। দিক বিদিক শূন্য হয়ে সে হঠাৎই হামলে পড়ল একজন মেয়ে প্রতিযোগীর উপর। দুঠোঁট নাড়িয়ে অস্পষ্ট সুরে বলে উঠল, তমা। বাকিদের মধ্যে চরম উত্তেজনা তখন। তার পাশে বসা বাকি প্রতিযোগীরাও বলে উঠল। নোভাকে ছাড়িয়ে রুক্ষ ভাষায় বলে উঠল, কে আপনি? এভাবে অপরিচিত মানুষকে জড়িয়ে ধরেছেন? ভদ্রতা জানেন না নাকি? মিরপুরের ব্যস্ত সড়ক, পাশে সরু গলি। দীর্ঘ সময় ধরে সেই গলির সামনে দণ্ডায়মান জিতু। হিজাবি মেয়েটা সেই যে ভেতরে প্রবেশ করলো আর ফেরত এলো না। যাওয়ার সময় তাকে বেশ উচ্ছ্বাস প্রকাশ করে বলল, ভাইয়া, গলির রাস্তা, আপনার গাড়ির ভিতরে প্রবেশ করবে না। আপনি এখানে থাকেন, আমার বান্ধবীকে এক্ষুনি ডেকে আনছে। সেই যে গেল আর এলো না। ঘড়ির কাঁটায় 40 মিনিট পার হয়ে গেছে অনেক আগেই। এদিক সেদিক তাকালো সে, কিন্তু মেয়েটার আর খোঁজ নেই। তাড়াহুড়োয় মেয়েটার নাম পর্যন্ত জানা হয়নি, না কোনো ঠিকানা নেওয়া হয়েছে। কি বোকা সে! নিজের উপর প্রচন্ড রাগ হচ্ছে এখন। নুহার এত কাছে এসেও তাকে আবার হারিয়ে ফেলল। মর্মদহনে ব্যথিত হলো অন্তঃকরণ। সাথে ভারী নিঃশ্বাসের ওঠানামা চলছে। গলির দীর্ঘ রাস্তা ঘুরে ফিরে ক্লান্ত। মেয়েটি কেন এভাবে তার ছলনা করলো বুঝে উঠল না। সে তো শুধু একবার নুহাকে দেখে চলে যেত। কাছ থেকে না হোক, দূর থেকে শ্রেয়। তবে কেন এত নির্দয়তা হলো তার সাথে? বড্ড বেশি দেরি করেছে বলে চোখের কোণ বেয়ে ফের বিন্দু জল করালো। হতাশার ছাপ শুভ্র মুখশ্রীতে ফুটে উঠল। তিক্ত বেদনায় জর্জরিত হয়ে রাস্তার ধারে রাখা গাড়িতে গিয়ে উঠল। জিতু গাড়ি নিয়ে প্রস্থান করতে মেয়েটি বের হলো গলির ভেতর থেকে। ভয়ে এত সময় চুপসে ছিল। এই হিজাবের জন্য তার চুরি ধরা পড়ে যেত। হৃদির কাছেও সারা জীবন নিজের বন্ধুত্ব খোয়াতে হতো। তার বাসায় গিয়ে একদিন সে বালিশের নিচে হিজাবটা পরে থাকতে দেখেছিল। রেশম কাপড়ের এত দামি হিজাব হৃদিকে পরতে দেখেনি কখনো। তবুও জিজ্ঞেস করেছিল, এটা কার হিসাব? সে জবাবে বলল, তার নয়, এটা তার খালাতো বোনের। তাই তো চুপি সরে নিজের ব্যাগে করে নিয়ে এসেছিল। আজকে প্রথমবার পরল, কিন্তু দুর্ভাগ্যবশত হিজাব প্রদানকারীর খপ্পরে পড়ল আজ। সর্বনাশ হতে হতে বাঁচল শুধু তার বুদ্ধির জোরে। অদরগুণে তিত্তির ঢেকুর তুলল। এখন নিজের বাড়িতে ফিরতে ফের বনানীর বাসে উঠতে হবে। কি যে এক যন্ত্রণা! সময় গড়ালো নিজের মতোই। দিন গড়িয়ে রাত নামলো ধরণীর পক্ষে। বিমূঢ়তায় আচ্ছন্ন নোভা খাটের পাশে হেলান দিয়ে মেঝেতে বসে আছে। ভার্সিটি থেকে ফিরেছে প্রায় 6 ঘন্টা হতে চলল। দুপুরে ঘটে যাওয়া তিক্ত ঘটনা এখনো মস্তিষ্কের স্নায়ুকোষে চাপ দিচ্ছে। এই ঘটনা যে ভোলার মতো নয়। সে যে কত কিছুই ভেবে রেখেছিল। তোমার সাথে দেখা হলে তার 3 বছরের জমানো কষ্টগুলো আগে শেয়ার করবে। কাকতালীয়ভাবে তার অদেখা প্রেমিক পুরুষের সাথে বিয়ে হয়েছে। তাকে নিজের স্বামী রূপে পেয়েছে ঠিকই, কিন্তু আজও জানা হয়নি ইমদাদ তাকে আদৌ মনে রেখেছে কিনা। প্রথম দিন ভার্সিটিতে পা রাখতেই তার স্বামী নামক সেই পুরুষটাকে বেশ রুক্ষ স্বরে কথা বলেছে, কিন্তু সেদিন সে তোয়াক্কা না করে মুগ্ধতায় ডুবেছিল সেই পুরুষের। দাড়ি ভর্তি শুভ্র মুখশ্রীতে ক্ষণে ক্ষণে চোখ বুলিয়েছে। তার অবুঝ মন কেন যেন ইশারায় ফিস ফিস করল, এই জিতুই তোর ইমদাদ হবে হয়তো, নোভা। কিন্তু সেই ইশারা না বুঝে সে চিরুনি অভিযান চালিয়ে গেল। ম্যাথ বিভাগের সব ইমদাদকে খুঁজল, কিন্তু অবুঝ মন তাদেরকে তার একান্তই সেই অদেখা টিচার মানতে নারাজ হলো। যুক্তিতর্কে জিতু ভুল করেও তার ইমদাদ হয় না, কারণ সে বলেছিল তিতুমির কলেজ ম্যাথ বিভাগ। তার উপর ছাপোষা মানুষ সে, অথচ সত্যিকার অর্থে সে কেমিস্ট্রি বিভাগের ধনী পরিবারের ছেলে। তারপরও সে জিতুর উপর নিজের জোহরি নজর রাখল। কে এই জিতু? মাঝে মাঝে চোখ বন্ধ করে জিতুর কথাগুলো শ্রবণ করত। তার আচরণ, কথা বলার ধরন দেখে সন্দেহের বীজ বুনেছিল সেই প্রথম থেকেই, কিন্তু সঠিকভাবে বলতে পারল না এটাই তার ইমদাদ।
এভাবেই সময় বাড়ল। জিতু তাকে গ্রিডি গাল বলেও সম্বোধন করল। সেদিন বুক ফেটে আর্তনাদ করতে ইচ্ছে করল তার। জিতুর প্রতিটি বাক্যে বক্ষ ভেদ করে তার অন্তঃকরণে আঘাত হানল। নিজেকে বিষাক্ত বিষ মনে হলো। তার ইমদাদ এভাবে কথা বলতে পারে না। সে তখনও সন্দিহান, জিতুই তার ইমদাদ তো। কিন্তু তার সন্দেহের বীজ আরো গাঢ় হলো যেদিন সুপার মলে কাঠের উপর খোদাই করা নেম প্লেট দেখল। মাঝারি সাইজের একটা নেম প্লেট, সেখানে জল করলো এক নাম, ইয়াফি ইমদাদ, শিউ অফ লেডিস ডিপার্টমেন্ট। আর ওই নামের মালিক ছিল স্বয়ং জিতুই। কত সিনেম্যাটিক ভাবে সে ইমদাদকে খুঁজে পেয়েছে। অথচ সেদিনের সেই আনন্দটুকু আজও কারোর সাথে শেয়ার করা হয়নি। সে ভেবেছিল জিতু হয়তো তার জন্য পাগল প্রায়। প্রথম দর্শনে না হোক পরের দর্শনে ঠিকঠাকই চিনে ফেলবে আর তাকে নিয়ে পোলাপ বকবে। বোকা পাখি, আমি তো ঠিক বুঝে গিয়েছি, শুধু তোমাকে একটু পরীক্ষা করছিলাম আর কি। এইটুকু ভাবতেই দীর্ঘশ্বাসে বক্ষস্থল ভারী হলো। তার জীবনে সেই মুহূর্ত আজও আসেনি, হয়তো আর আসবেও না। কিন্তু তমাকে দেখে সেই মর্ম যন্ত্রণা কিছুটা লাঘব হয়েছিল। ভেবেছিল এই বুঝি তার প্রিয় বন্ধুকে পেয়ে নিজের চেপে রাখা কষ্ট উগলে দেবে। কিন্তু বিধিবাম, তোমার আচরণ ছিল ভীষণ রূঢ়তারপূর্ণ। হয়তো অভিমানে পাথর জমে গেছে মেয়েটা, তাই তো 3 বছর পর প্রথম দর্শনে বলে উঠল। তৎক্ষণাৎ বিতর্ক ক্লাবের সবাই কৌতূহলী নজর বুলালো তার দিকে। পাশে বসা মেয়েগুলো কেমন তাচ্ছিল্যে সুরে হাসলো। তোমার আচরণে যে নির্বাক হতবম্ব, গলার স্বরও যেন বাধা পড়ল কোনো এক অদৃশ্য টানে। চোখের কোণ বেয়ে জল গড়ালো থুতনিতে, কিন্তু অধর জুড়ে তার শুকনো হাসি আলগোছে নেত্রকোণের জল মুছে বলল, আসলে সত্যি অনেক বড় ভুল হয়ে গেছে। জানেন, আপনার মতো দেখতে হুবহু একই রকম আমার একজন প্রিয় বান্ধবী আছে। প্রথম দেখায় আমি আপনাকে আমার প্রিয় বান্ধবী ভেবে নিয়েছিলাম, কিন্তু আপনি তো আর আমার প্রিয় বান্ধবী নন। সে হয়তো অন্য কেউ। দুঃখিত বোন, ক্ষমা করবেন। সে আর দাঁড়ায়নি তখন। তমার দিকে একবার হতাশার দৃষ্টি বুলিয়ে নিজের আসনে গিয়ে বসল। সবাই বার কয়েক জিজ্ঞেস করলো, সে সত্যিটা বলতে পারল না, শুধু মাথা নাড়ালো। অস্পষ্ট সুরে বলল, আমার প্রিয় বান্ধবীর মতো দেখতে সে, আর কিছুই না। হয়তো খুব আপনজন, আবার নয়তো না। ভাবি, আপনি মেয়েটাকে চেনেন? বিনিময়ে সে নিঃশব্দে দীর্ঘশ্বাস ছাড়ল। ভারীক্ষী গলায় বলে উঠল। জীবন হতাশ হলো এমন আচরণে, তবে তার ফোনে টুংটাং শব্দ করে খুদে বার্তার বহর শোনা গেল। নুভাকে বাসায় পৌঁছে দেওয়ার বাহানায় ফের প্রশ্ন ছুড়ল, মেয়েটা কে হয় আপনার? সে একই জবাব দিল। জিমান ফের হতাশ হলো। মুঠোফোনের ওপারে কারো সাথে কথা বলল বেশ রুক্ষ ভাষায়, কেমন যেন আগুনের ফুলকি ছুঁল। সত্যিটা নাই বল, কিন্তু তাই বলে এভাবে অপমান করবে? যতই রাগ অভিমান থাকুক তোমাদের মাঝে, এটা বড্ড অন্যায় করেছো। তুমি জানো সে কি হয় তোমার? পরের বার ক্ষমা চেয়ে নিবে। নোভা পুরোই অবাকের চরম পর্যায়ে। কাকে এভাবে ধমক ছড়ছে জিমান? এমন অযাচিত কিছু চিন্তাই করতে পারল না, তাই ব্যগ্র কণ্ঠে বলল, জীবন ভাইয়া, কাকে এমন ধমক দিচ্ছেন? সে আর ঘাটালো না তখন, কিন্তু কেমন যেন অদ্ভুত লাগলো জিমানের ব্যাপারটা। কাকে এত ধমক দিল? তবে এত কিছু হলো, তার স্বামী নামক পাষাণের দেখা মেলেনি এখনো। কোথায় আছে তার জানা নেই। আজকাল তার মুখ দর্শন হয় না বললেই চলে। একই রুমের দুটো দেয়ালের ব্যবধানে শুধু, অথচ মনের দিক থেকে হাজার ক্রোশ মাইলের দূরত্ব তাদের মাঝে। ফের হতাশ হলো। নিজের ভাবনায় এতটাই মগ্ন সে, নিজ থেকে তার শাশুড়ির ডাক কর্ণদয়ে পৌঁছালো না। রবি এসে বলল, ছোট ভাবি যান, আপনারে খালাম্মা ডাকে। রবির ডাকে নুফার ধ্যান ভঙ্গ হতে ছুটল নিচের দিকে। জ্ঞান শূন্য সে তড়িঘড়ি ছুটতে গিয়ে কাপড়ের সাথে পা ভেজে গিয়ে উঁচু সিঁড়ি থেকে 2-1 কদম ছিটকে পড়ল। তবে কারো বলিষ্ঠ হাতের বাঁধনে আবদ্ধ হলো দ্রুতই। চোখ পিটপিট করে তাকাতেই জিতুর শুভ্র মুখশ্রীতে প্রধানল দৃষ্টির সম্মুখীন হতে হলো। কপিত গলায় বলে উঠল, ছাগলের 3 নম্বর বাচ্চার মতো এত লাফাচ্ছ কেন? আর একটু হলেই তো এখনই অক্কা পেতে। অক্কা পেলে তো আপনার জন্য সুবিধা হবে। নোভাও জবাব দিল রুক্ষ ভাষায়। নোভা দ্রুতই দৃষ্টি নত করল, নিষ্পণে গালি ছুড়ল, এই ঠোঁট দুটো দিয়ে গাল ভেঙচি কাটছেন তো? ঠিক আছে কাটুন, এর জন্য কড়াই ঘন্টায় শাস্তি উসুল করব। একটু অপেক্ষা করুন ম্যাডাম। রাতের খাবার শেষ করে নোভা নিজের রুমের দিকে পা বাড়ালো, কিন্তু চৌকাঠে পা রাখতে চক্ষু চড়ক গাছ।
দরজা লক করা। লক করলো কে? নব বার কয়েক ঘোরালো, কিন্তু তাতে কিছুই হলো না। কিংকর্তব্য বিমর্ষে এখন ঘুমাবে কোথায়? তার এত উদ্বিগ্নতার মাঝে সহসাই জিতুর হাঁক ডাক শোনা গেল। নুবা, এদিকে আসো তো। কিঞ্চিত বিস্মিত হলো, এই লোক এখন তাকে ডাকছে কেন? সবার আগে খেয়ে নিজের রুমে এসেছে আরো 10 মিনিট আগে। সে এতক্ষণ কিচেনে ছিল, তাই আসতে দেরি হলো। এখন আবার তার কি কাজ? দ্বিধাদ্বন্দ্বে পড়ে জিতুর রুমে প্রবেশ করল। বিছানায় অর্ধনগ্ন জিতুর গৌরবর্ণ কায়া, পরে শুধু শর্টস উপর হয়ে শুয়ে আছে। নুভা প্রবেশ করতেই তাকে হুকুম জারি করল। নুবা, আমার পেট মালিশ করে দাও তো। এরপর পুরো কাঁধ থেকে শুরু করে পা পর্যন্ত মালিশ করবে। নুভা পুরো এটা আবার কি হলো? আচমকা তাকে মালিশ করতে বলছে, তার উপর তার রুম লক করা। সে পাশে বসতে বসতে বলল, আমার রুম লক করা কেন? তোমার রুম কোনটা? এত ঢং কোথা থেকে আসে আপনার? ঢং? সেটা তো তুমি করছো। মানে কি? ভণ্ড মহিলা। নুভা তাতে দাঁত পিষল। এগুলো কোন ধরনের কথাবার্তা? সে ভণ্ডামির কি করেছে? মালিশ না করে চুপ করে বসে আছে। ইচ্ছে করছে জিতুর পিঠ নয়, ওই ঘাড় মোটকে দিতে। বেয়াদব পুরুষ লোক। জিতু ঘাড় না ঘুরিয়ে আর চোখে সামনের আয়নায় একবার নুভাকে দেখে নিল, ফের বলে উঠল, সরি, আসলে আমার এক্সকে গালি দিতে গিয়ে তোমাকে দিয়ে ফেলেছি। ওই প্রতারক মহিলার কথা মনে পড়লেই মুখ থেকে অযাচিত এসব বুজুং ভাজুং কথা চলে আসে। তুমি আবার মনে কিছু নিও না, ঠিক আছে? এখন মালিশ করে দাও তো বউ। নুভার রাগ ছিল হুট করে আকাশ ছুলো। এক তো তার সামনে এক্সের কথা ভাবছে, আবার তাকে গালি দিয়ে বলছে এক্সকে গালি দিচ্ছে। কত বদলোক! নিশ্চুপ ঠায় বসে রাগে হিস করছে। জিতু ফের একবার আয়নার সাপের মতো ফুসফুস করা বউয়ের উপর নজর বোলালো, টিপ্পনি মেরে বলল, জানো নুবা, আমার এক্স রাগলে সাপের মতো ফুসফুস করে। ওই ভণ্ড মহিলা এত বছর ধরে জ্বালিয়েছে, তাও ওর স্বাদ মেটেনি। এখন কথায় কথায় আমাকে গালিও ছুঁড়ে। তাও কি সব গালি দেয় যদি তুমি শুনতা! যত সব আস্তাগফিরুল্লাহ মার্কা গালি। নুভার ধৈর্যের বাঁধ ভাঙল। জিতু লাগাম ছাড়া এসব কথায় তার মেজাজ চটল বেজায়। কর্কশ গলায় বলল, আপনার এক্স আপনাকে গালি দিত নাকি অন্য কিছু করতো সেটা আমাকে শোনাচ্ছেন কেন? আক্ষেপের সুর তুলল মুখে। জিতু ফের বলে উঠল, ওই ভণ্ড প্রতারক মহিলা অন্য কিছু জানলেই তো বলতো। জানি শুধু বিড়বিড় করে তাকে গালি দিতে আর সাপের মতো ফোঁস ফোঁস করতে। নিরুত্তর নুভা চুপ করে আছে। আচমকাই মনটা খারাপ হয়ে গেল। জিতু তার এক্সকে নিয়ে ভাবে এখনো, অথচ বউ বসে আছে, তার সেটা মাথায় নেই। কি অদ্ভুত, তাই না? চোখের কোণে জল চিকচিক করছে। জিতু আবারও আর চোখে দেখলো বউয়ের নিষ্প্রভ মুখশ্রী। মনটা তারও বিষিয়ে গেল, কিন্তু বউকে এইটুকু শাস্তি সে দেবেই। ভণ্ড মহিলা এতদিন তার পাশে থেকে তার বুকে ঘুমিয়েও নিজের মনের কথা প্রকাশ করলো না। কেন করলো না? তাহলে তো তাকে এত হয়রানি হতে হতো না। মলিন গলায় বলল, জানো নুবা, ওই ভণ্ড মহিলা কথায় কথায় কেঁদে দিত, তাও মনে কথা বলতো না। নুভার সহ্য হলো না আর বিছানা ছেড়ে উঠল। জিতুর মুখোমুখি দাঁড়িয়ে বলল, আমার রুমের চাবি দিন। আমি জানি চাবি আপনার কাছেই আছে। কোনটা তোমার রুম? যেন আপনি জানেন না। আমি তো জানি এটাই তোমার রুম। কিন্তু এটা আমার রুম নয়। নুভা নির্বিকার। আজকে এত তোড়জোড় কেন তাকে নিয়ে? কই, এতদিন ধরে তো তাকে নিয়ে মাথা ব্যথা ছিল না। সে আছে নাকি নেই, এখন এত অধিকার দেখাচ্ছে কেন? খুব করে বলতে ইচ্ছে হলো এক্সের সাথে দেখা করে ভীমরতি হয়েছে নাকি, কিন্তু মুখ থেকে একটু শব্দ বের হলো না। তার এমন ঠাই দাঁড়িয়ে থাকা দেখে জিতু কপাল কুঁচকাল, রগর গলায় বলল, কি ব্যাপার? দাঁড়িয়ে রাত কাটানোর ইচ্ছে আছে নাকি? প্রত্যুত্তর করল না নোভা। আজকের জিতুকে ভীষণ অন্যরকম লাগছে তার। হুট করে এত পরিবর্তন কেমন অদ্ভুত ঠেকছে। তার ভাবনায় জল ঢেলে জিতু ফের বলে উঠল, ঘুমানোর দরকার নেই, আমাকে মালিশ করে দাও তো। কালকে আবার লম্বুর গায়ে হলুদ, কত কাজ করতে হবে। নোভা এবারও প্রত্যুত্তর করল না, রাগে হিস করছে। তার এমন নিশ্চুপতা দেখে জিতু কিঞ্চিত মাথা তুলল। নোভার আপাত মস্তক দেখে বলে উঠল, তুমিও আমার এক্সের মতো ফোঁস করছো? কামড় দিবা নাকি? দিলে দাও, সমস্যা নেই, আমি লাভ বাইট বলে চালিয়ে দেব। নোভার রাগ থরথর করে বাড়ল, গলার স্বর উঁচু করল এবার, আমার রুমের চাবি দিন। আমি এখান থেকে চলে যাব, আপনি আপনার এক্স নিয়ে থাকুন। আশ্চর্য তো,
আমিও তো চাইছি আমার এক্স নিয়ে থাকতে, কিন্তু তোমার যন্ত্রণায় কি আর পাচ্ছি? তো ঘুমান না, আমাকে রেহাই দিন। আচ্ছা যাও, তোমাকে রেহাই দিলাম, তুমি বিছানায় ঘুমাও, আমি সোফায় গেলাম। আমি সোফার কথা বলিনি। দুঃখিত, আমার জীবন থেকে রেহাই দিচ্ছি না, যতই XYZ থাকুক।